নমস্কার, আপনারা শুনছেন নীলের গল্পকুটির নিবেদিত আজকের গল্প অজানা পিছুটান। গল্পকণ্ঠে আকাশ দে। ঘুম ভেঙে যাওয়ায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ভোর হতে এখনো বেশ কিছুক্ষণ বাকি। আলোর রেশও ফোটেনি পুবের আকাশে। গত কয়েকদিন ধরে খুব গুমোট করলেও বৃষ্টির নামমাত্র নেই নদীর এই ছোট্ট গ্রামটিতে। গত রাতেই কলকাতা থেকে এসে পৌঁছেছি মা বাবা আর আমি মামা বাড়িতে। বাবা মা দুজনেরই জন্ম, পড়াশোনা সবুজে ঘেরা ছবির মতো এই গ্রামে। বছরে 2-3 বার করে আসি আমরা। পুজো, শীতের ছুটিতে আসলেও সবচেয়ে মজা হয় এই এখন, অর্থাৎ গরমের ছুটিতে। কারণ অন্য সময় আসতে হয় একলা, কিন্তু গরমের ছুটিতে দেখা হয় সব মাস্তুতো মামাতো ভাই বোনদের সাথে। হই হই করে কোথা দিয়ে যেন কেটে যায় একটা পুরো মাস। বাগানের আম, জাম, নিজেদের গাছের নারকেল, পুকুরের মাছ, পাশের দোকানের মিষ্টি, তারপর সন্ধেবেলা সিঙ্গারা, চানাচুর, নারকেল দিয়ে মাখা মুড়ি, মামাবাড়ির আদর, মামা মামির যত্ন, তাছাড়া সবচেয়ে প্রিয় দিদার ভালোবাসা। 1 মাস যেন মাকে আমার দরকারই পড়ে না। তারাগুলো যেন হিরে মানিক, আকাশের গায়ে খোদাই করেছে কোনো অচেনা জহুরি। কলকাতায় এত তারা দেখা যায় না, তাই অবাক চোখে দেখতে দেখতে এগিয়ে গেলাম রেলিংয়ের দিকে। মামাবাড়ির পিছনের বাগানে ঘন অন্ধকার। কুঁয়োতলায় টিম টিম করে জ্বলা ইলেকট্রিকের বাতিটা তারার আলোর কাছে গোহারা হেরে যাচ্ছে। শিয়ালের আওয়াজ ভেসে আসছে পিছনের জঙ্গল থেকে, আর একটা ফুরফুরে হালকা হাওয়া বয়ে আসছে গঙ্গা থেকে। আজ সবার সাথে দেখা হবে। মামাতো ভাই হিরু আসবে মালদা থেকে, মাস্তুতো বাপ্পা দাদা আর ওর পিঠোপিঠি রুকু কৃষ্ণনগর থেকে, সবুজদা সেই শিলিগুড়ি থেকে আসবে, আর ছোটাই দিদি তো এখানেই থাকে। আজ কি গঙ্গায় স্নান করতে যাওয়া হবে? কিন্তু ছোটু মামার তো আপিস যেতে হবে, তাহলে কে যাবে? বাবা। কাল রাতে দেরি করে পৌঁছানোয় এসব জরুরি কথা আর বলা হয়নি। বড় মামি, মেজো মাসি, মেশো, নমাসি, নমেশো ওরা এসেছে কি? কালকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছুই জানি না। আজকে কি খেলতে যাওয়া হবে? পাশের বাড়ির ছেলে বাবনকে তো চিঠি দিয়েছিলাম যে আজ থেকে খেলতে যাব। একটু পরেই তো ওর এসে ডাকার কথা। হাওয়াটা যেন অকারণে একটু দামাল হচ্ছে। দূরে কোথাও অষ্টপ্রহর কীর্তনের আসর বসেছে। হাওয়ায় ভেসে আসা খোল করতালের মৃদু শব্দটা মন্দ লাগছিল না। হালকা আবছা আলোয় উঠোনের বকুল গাছটা ঝাঁকড়া চুলে পাগলির মতো হয়ে উঠেছে। টুপটুপ করে ঝরে পড়ছে বকুল ফুল, সুগন্ধে মম করছে চারদিক। পাশের টগর গাছগুলোতে জমে আছে সাদা টগর, হাওয়ায় মাথা দুলিয়ে যেন আমাকে কাছে ডাকছে। যাব না, দিদা আসবে একটু পরে। প্রথম আলোর সাথে সাথে ফুল তুলতে ছুটে গিয়ে জড়িয়ে ধরবো দিদাকে, আবদার করব আজ রাতে দিদার কাছেই শোবো। বন জঙ্গলে বইটা আছে তো, গল্প শুনবো যে। এ সবই ভাবছিলাম নিজের মনে। হঠাৎ ঝুপ করে উঠোনের আর কুঁয়োতলার আলো দুটো একসঙ্গে নিভে গেল। চমকে উঠে আশেপাশে ফিরে তাকালাম আমি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নিশ্চয়ই লোডশেডিং। এই একটা জিনিসই সহ্য হয় না এখানে। সারা দিনই যখন তখন বিদ্যুৎ চলে যায়। মানিক কাকুদের বাড়ির ছাদে পায়রার খোপে ওরা ডানা ঝাপটিয়ে উঠল। কীর্তনের আওয়াজও যেন সুযোগ বুঝে থেমে গেছে। নিস্তব্ধ চারদিক। হাওয়াটা কেমন পুরনো মামাবাড়ির চলটা ওঠা ইটের ফাঁকে ডুকরে কাঁদছে। রান্নাঘরের টিনের চালে একটা ঠং করে শব্দ হলো। আরে, একটা কালো বিড়াল না? সবুজ জল জলে চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই দিকে। কেমন একটা শিরশিরে ভয় করলো আমার। কিন্তু পর মুহূর্তে ভয়টা গা ঝেড়ে ফেলে দিলাম আমি। এটা গোপালের বাড়ি। স্বপ্নাদেশে দাদু তৈরি করেছিল এই বাড়ি।
এখানে ভূত প্রেত দত্তি দানও আসতেই পারে না। আলো ফুটলেই ঠাকুর মন্দিরে গিয়ে গোপালকে প্রণাম করে আসতে হবে মা বলার আগেই। মনে মনে নোট করে রাখছিলাম আমি। আর ঠিক তখনই ফস করে একটা আলো জ্বলে উঠল পিছনে রান্নাঘরে। মনে হচ্ছে একটা হ্যারিকেন জ্বালিয়েছে কেউ, কিন্তু কে জ্বালাবে? এখনো তো কেউ ওঠেনি বাড়িতে। তাছাড়া ওটা পিছনের আমিষ রান্নাঘর, ওখানে এখন কে যাবে? ঠাকুর বাড়ি হওয়ায় এই বাড়িতে মাংস ঢোকে না, পেঁয়াজ রসুনও না। নাতি নাতনিদের জন্য মাংস রান্না হলেও তা রান্না হয় বাড়ির পেছনের আমিষ রান্নাঘরে। বাজার ঢোকে পিছনের খিড়কির দরজা দিয়ে, আর খেয়ে আসতে হয় রান্নাঘরের বাইরের বারান্দায় বসে, মানে যাতে গোপালের কোনো কিছুর সাথেই ছোঁয়া না লাগে। কিন্তু রোজকার রান্নাবান্না বা সাংসারিক কাজে মামা মামি মাসিরা ওদিকে যায় না। তাছাড়া এত ভোরে কে হতে পারে? অন্ধকারটা গাঢ় হয়ে যেন জড়িয়ে ধরছিল আমায়। একটানা ঝিঝির ডাক ঘুম পাড়ানি গুঞ্জন হয়ে ঘোর লাগিয়ে দিয়েছিল। খসখস করে একটা শব্দ হলো পাশে, আর আতকে উঠে রেলিং ছেড়ে পিছিয়ে এলাম আমি। ছাদের ঘরে ফিরে যাব? মা বাবা ঘুমোচ্ছে। বেরোনোর সময় মা বলে দিয়েছে দরজার আওয়াজ করে ঘুম ভাঙালে দেবে পিঠে দু ঘা। কিন্তু কেমন একটা গা ছমছম করছে যে। হ্যাঁ জানি একটু পরেই আলো ফুটে যাবে, কিন্তু কতক্ষণ পরে? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি অন্ধকারে? যে তারাগুলো এতক্ষণ মিটমিটে হাসি হাসছিল, ওরাই যেন হয়ে উঠেছে হিংস্র জানোয়ারের চোখ। হাওয়াটা যেন কঙ্কালের হাত হয়ে ঘাড়ে হাত দিচ্ছে। আম গাছগুলোর ডালের আধারে কি বাসা বেঁধেছে কোনো ভুতুরে অস্তিত্ব? দিদার গল্পে তো নারকেল গাছেই থাকে ব্রহ্মদৈত্যী। না না, ব্রহ্মদৈত্য একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি এখন বড় হয়েছি, মামদো ব্রহ্মদৈত্য কি আমার সাজে? কিন্তু ভ্যাম্পায়ার? কিছুদিন আগে শেষ করেছি ব্র্যাম স্টোকারের ড্রাকুলা। স্কুল লাইব্রেরির ওসব বই আমি ছাড়া আর কেউ পড়ে না। কেন যে আমি পড়ি, কি যেন এক অমোঘ আকর্ষণ। ভ্যাম্পায়াররা কি ভোরবেলা আসে? এটা ভাবতেই সামনের গাছ থেকে উড়ে গেল একটা কালো ছায়া। আর দাঁড়াতে পারলাম না আমি। দুরদার করে ইটের উঁচু সিঁড়ি লাফিয়ে নেমে ছুট লাগালাম দূরের আলোর বিন্দুটা লক্ষ্য করে। উঠোন পেরিয়ে মন্দিরের পাশের সংকীর্ণ গলি ধরে নিরামিষ রান্নাঘর পেরিয়ে যেতেই বুকটা ধক করে উঠল। রাস্তাটা তো আগে এত লম্বা লাগেনি। আর আমি দৌড়তেই পিছনে কাদের পায়ের আওয়াজ। পিছনে ফিরে তাকাতেই ঘন অন্ধকার দেখে মনে হলো আছে, এই অন্ধকারে নিশ্চয়ই ওরা লুকিয়ে আছে। আমি এবার সামনের দিকে ঘুরলেই আমার পিঠের উপর ঝাঁপিয়ে পড়বে। ওই ওই যে শোনা যাচ্ছে কাদের বিষাক্ত নিঃশ্বাস। ঠিক তখনই মনে হলো একটা লম্বা হাড় বার করা আঙ্গুল স্পর্শ করলো আমার কাঁধের কাছটা। আর আমি মা বলে চিৎকার করে দীর্ঘশ্বাসে ছুটতে লাগলাম যেখানে আলোটা শেষ দেখেছিলাম সেই দিকে। কিন্তু আলোটা আর দেখতে পাচ্ছিলাম না। চারদিকে ঘুরঘুরটি অন্ধকার। প্রচন্ড একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে সামনের অদৃশ্য কোনো আশ্রয়কে আঁকড়ে ধরতে আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু হাতে এলো শুধুই বাতাস। টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ায় আর নিজেকে যখন সঁপে দিয়েছিলাম নিয়তির হাতে, ঠিক তখনই হাতে ঠেকলো নরম পুরনো এক খণ্ড কাপড়। তাই ধরে নিজেকে প্রচন্ড চেষ্টায় হিঁচড়ে টেনে তুললাম আমি। ফস করে একটা আওয়াজ হলো, আর কেরোসিনের বাতি জ্বলে উঠল একটা। আমি দু হাতে চোখ ঢেকে ফেলেছিলাম। কার মুখ দেখবো এই মাংস আলোয়? বিকৃত কোনো চোখ উল্টেরও মুখ। এখনই হয়তো আমার গলার উপর নেমে আসবে হিংস্র দুটো দাঁত। কিন্তু কই, কিছুই তো হলো না। শুধু কোমল একটা স্বর বলে উঠল, চোখ খোল বাবল ছেলে, ভিতর ডিম, আমি মিম্মা। মিম্মা? মানে আমার বড় মামিমা? কয়েক মুহূর্ত লাগলো ভয় কাটিয়ে পেটপিট করে চোখ খুলে তাকাতে। ততক্ষণে মিম্মা হাসছে। সত্যিই তো, বড় মামিমা মালদা থেকে এসে গেছে, নাকি আমি স্বপ্ন দেখছি? মামিমার হিরু এসে গেছে, কেউ বলেনি তো আমায়। অবশ্য হিসাবে মিলে যাচ্ছে।
বড় মামিমা এ বাড়িতে সবার আগে এসে রান্নাঘরে ঢোকে। আগের দিন রাতে আসা বাজার দেখে আজ কি রান্না হবে তা ঠিক করে। বাড়ির সবার চা, ছোটদের দুধ, জল খাবার সব তৈরি করে শুরু করে। বছরের বাকি সময় এ বাড়ির করতে ছোট মামিমা হলেও গরমের ছুটিতে যখন সবাই আসে বড় মামিমাই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ছোট মামিমার তখন ছুটি, কুটোটিও নাড়তে দেয় না বড় মামি। এই নিয়ে মাকে অনেকবার কথা বলতে শুনেছি। মালদায় থাকার দরুন নিজের শ্বশুরবাড়িতে মন না দিতে পারে সারা বছরের ঘাটতি এই কদিনে পুষিয়ে নিতে চায় মিম্মা। তুমি এসে গেছো? কখন এলে? আমি জিজ্ঞাসা করলাম। হিরুটা তো এসে ঘুমিয়ে পড়লো, আর আমি এলাম রান্নাঘরে। একটা পিঁড়ি পেতে দিল মিম্মা। আমিও বাবু হয়ে বসলাম। মিম্মা বলে চলল, কেন এলাম বলতো? আমি তো জানি আমার রান্নাবাবু ভোরবেলা উঠে। আমি কথা দিয়েছিলাম যে তোকে গত বছর আমি এলেই তোকে গুঁড়ো দুধ দেব, সে কথাটা তো রাখতে হবে। আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে গুঁড়ো দুধ খেতাম, আর মা ধরে ফেলেছিল গত বছর, দিয়েছিল 2 ঘা পিঠে। আমি কিছু মনে করিনি, মা তো ওরম প্রায়ই দেয়। কিন্তু মিম্মা মাকে খুব বকা দিয়েছিল। আমি নাকি খুব ভালো ছেলে, নিজে থেকে পড়াশোনা করি, কিছু খাবো না বলে বায়না করি না, আরও অনেক কিছু। আসলে মিম্মা মালদা জেলা স্কুলের প্রধান শিক্ষিকা, যাকে বলে হেড মিস্ট্রেস। তাই আমার পড়াশোনার আগ্রহটার জন্য আমাকে খুব বেশি স্নেহ করেন। মিম্মা সেবার থেকেই তো ভোরে আর কেউ ওঠার আগেই প্লেটে করে আমুল দুধ আর চিনি মিশিয়ে আমার জন্য রেখে দিত। সেই কথাই বলছে মিম্মা, আমিই ভুলে গিয়েছিলাম। আমার মুখে নিজের অজান্তেই একগাল একটা হাসি ফুটে উঠল। আমি পিঁড়ি থেকে উঠে মিম্মাকে প্রণাম করতে গেলাম, কিন্তু মিম্মা হাই হাই করে উঠল। আমি ভোরবেলা স্নান করে গোপালকে পুজো দিই, জানিস না? ছুঁয়ে দিলে আবার স্নান করতে হবে। ভালো থাক বাবা, আনন্দে থাক। কেরোসিনের বাতিটার লম্বা ছায়া দেওয়ালে পড়েছে, চারদিক নিশ্চুপ। শুধু মিম্মা কথা বলে চলেছেন। পড়াশোনা কেমন চলছে, বাবা কেমন আছে, মা কি বলছে, সে অনেক কথা আমি হ্যাঁ করে উত্তর দিচ্ছিলাম। আসলে কেমন একটা ভয় করছিল। রান্নাঘরের চারপাশে বাইরের কুঁয়োতলায় জমাট বাঁধা অন্ধকার। আমরা দুজন যেন একটা দ্বীপের মধ্যে অবরুদ্ধ। শুধু বাইরে হাওয়াটা যেন হঠাৎ ঝড়ের রূপ নিয়েছে। কেমন একটা গোঙানির মতো শোনাচ্ছে আওয়াজটা। কুঁয়োতলায় দড়িতে ঝোলানো বালতিটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে হাওয়ায় দুলছে। দেওয়ালে একটা টিকটিকি শব্দ করে চলেছে। আমি চমকে সেদিকে তাকালাম আর দেখলাম একটা বিরাট মাকড়সা দ্রুত গতিতে সরে গেল। মিম্মা এখানে আসার পথে বাসে কি হয়েছিল এরকম কিছু একটা বলছিল। কোনো অন্ধকার ক্ষেতের মধ্যে বাস নাকি দাঁড়িয়ে গিয়েছিল। আমি ঠিক শুনছিলাম না, আমি অন্য কিছু ভাবছিলাম। আসলে ভাবছিলাম না, ভয় পাচ্ছিলাম। আচ্ছা, মিম্মার ছায়াটা দেওয়ালে এত লম্বা লাগছে কেন? বাতিটা তো আমার কাছে, মিম্মার সামনে হলে লম্বা তাও লাগতে পারত। পরক্ষণেই নিজেকে নিজেই মনে মনে এক বকা লাগালাম। মিম্মা এমনিতেই প্রায় 6 ফুট লম্বা, মামা 6 ফুট 4, ছায়া তো লম্বা লাগবে। ধুর, আমি এখন বড় হয়েছি, এরম ছেলে মানুষের মতো ভয় পেলে চলে? হঠাৎ মিম্মার কথাগুলো কানে বেজে উঠল। হেই, কি দেখছিস এইদিক ওদিক? কিছু শুনতে পাচ্ছিস নাকি? আমিও চমকে উঠে জিজ্ঞাসা করলাম, কি শুনবো মিম্মা? মিম্মা বলল, এই ধর কোনো পায়ের আওয়াজ। পায়ের আওয়াজ? আমি ভয়ে সেটিয়ে গেলাম। মিম্মা বলে চলল, ভয় পাস না, আমি আছি তো, কেউ তোর কিচ্ছু করতে পারবে না, তুই আমার গল্প শোন। মিম্মা বলে চলল, হিরুর বাবা মানে তোর ছোট মামা সবাই পই পই করে বারণ করেছিল রাতের বাসে আসতে, কিন্তু আমাকে তো চিনিস, খুব একটা ভয় টয় পাই না আমি। এত বাস আজকাল রাতে চলছে, সবই কি ডাকাতে চিন্তায় হচ্ছে? আমার ভাগ্য খুব ভালো, আমার কিচ্ছু হবে না। তাছাড়া তোর মা জামাই সব তো চলে এসেছে, ছোট কি একা হাতে পারবে? আমি বড় বউ, আমাকে তো আসতেই হবে। সেই ভেবেই হিরুকে নিয়ে বাসে উঠে পড়েছিলাম। রাতে খেয়ে দিয়েও নিয়েছিলাম ফারাক্কায়।
কিন্তু বাসটা কৃষ্ণনগর পেরিয়েই একটা ক্ষেতের সামনে ঘ্যাঁচ করে ব্রেক কষিয়ে দাঁড়িয়ে পড়ল। কেমন যেন অনেক দূর থেকে ভেসে আসছে মিম্মার কথাগুলো। জলের উপর চিৎকার করে কথা বললে যেমন শোনায়, অনেকটা ওরকমই। মিম্মা বলে চলল, জানিস, বাসটা তো দাঁড়িয়ে গেছে ক্ষেতের পাশে। তখনই কয়েকটা মুখে গামছা বাঁধা লোক হুড়মুড় করে উঠে এলো বাসের মধ্যে। আমি তো দেখে ঘুমন্ত হিরুর মুখটা নিজের আঁচল দিয়ে ঢেকে দিলাম। কেন করলাম ঠিক জানি না। ব্যাগ ট্যাগ ওপরে রাখা ছিল, ওগুলো তো যাবেই, আটকানোর কোনো উপায় নেই। তাছাড়া এই নিশুতি রাতে কেই বা আসবে আমাদের বাঁচাতে। আমার কেন জানি না এসব শুনতে ইচ্ছা করছিল না। আমি বারবার আমার স্কুলের কথা, খেলার কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু মিম্মা যেন আজ আমার কথা শুনতেই পাচ্ছে না। এমনিতে আমি কি খাবো, মাছ না মাংস, এতে মিম্মার মতো কাউকে এত যত্নশীল হতে আমি কখনো দেখিনি। আজ কিন্তু মিম্মা সেদিকে গেলই না। আম কেনা আছে কিনা, নারকেল কবে পাড়া হবে, সে কথা বলল না একবারও। আমি জোর করে এদিক সেদিক কথা নিয়ে যাওয়ার চেষ্টা করলেও মিম্মা ঠিক ফিরে এলো বাসে ডাকাতগুলো হাতে কাটারি নিয়ে উঠেছিল সেটা বলতে। একটা হাওয়া থাকলেও আমি যেন ঘামছিলাম। মিম্মা থামছে না কেন? আমি সেঁটিয়ে যাচ্ছি যত শুনছি। ভয়ে ভয়ে তাকাচ্ছি এদিক ওদিক। একটা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? এবার আমি সত্যি চমকে চিৎকার করে বললাম, পায়ের আওয়াজ! পায়ে, স্পষ্ট পায়ের আওয়াজ, পায়ের আওয়াজ। একজনের নয়, এটা ছিল বেশ কয়েকজনের। শুকনো পাতার মধ্য দিয়ে কেউ হেঁটে আসলে একটা খসখস শব্দ হয় না, ঠিক যেন তেমনই। মিম্মা বিরক্ত হয়ে বলে উঠল, উফ, আবার ভয় পাচ্ছিস? ভয়ের কি হলো? ওরা তোর জন্য আসছে না রে। কিছু বুঝতে পারল না মিম্মা কি বলছে। কার জন্য? কে আসছে? মিম্মাকে জিজ্ঞাসা করতে যাব, মিম্মা তর্জনী ঠোঁটে ঠেকিয়ে কোনো আওয়াজ করতে বারণ করে ফিসফিস করে বলল, একদম চুপ। চারিদিকে জনমনীষীর শব্দ নেই, কিন্তু সেই পায়ের আওয়াজগুলো যেন ধীরে কিন্তু দৃঢ়ভাবে আমাদের দিকে এগিয়ে আসছে। হাওয়াটা যেন আরো পাগলেটে হয়েছে। কুঁয়োতলার বালতিটা আর দড়ির বাঁধন মানছে না, সব নিয়ে যেন ছিঁড়ে পড়বে নিচে। বাতির আলোটা দমকা আলোয় কেঁপে উঠে প্রায় নিভে যাওয়ার জোগাড়। ছায়াগুলো যেন ঝুঁকে পড়েছে মুখের উপর। মিম্মার গলার আওয়াজটা যেন আগের চেয়ে আরো অনেক দূরে চলে গেছে। কেমন যেন একটা বেদনার্থ গোঙানি, কাতর এক আর্তনাদ। ওরা শুনলো না, জানিস, কিছুতেই শুনলো না। এত করে বললাম কানের দুলগুলো নিস না, ওগুলো তোর দিদার দেওয়া, ওর শাশুড়ি। আমি মাকে কি বলবো? কান থেকে ছিঁড়ে নিয়ে গেল। তারপর মিম্মা বলতে লাগলো, রক্ত পড়তে লাগলো, আর তাতেই আমার মাথাটা কেমন ঘুরে গেল। ধৈর্যের বাঁধ গেল, সব ভুলে আমি ঝাঁপিয়ে পড়লাম লোকটার উপর, জড়িয়ে ধরলাম, টেনে হিঁচড়ে ফেলে দিলাম ওকে মেঝে। কিন্তু তখনই ঘাড়ের কাছে একটা প্রচন্ড যন্ত্রণা। খুব ব্যথা রে, খুব ব্যথা। গলাটা কেমন যেন শুকিয়ে গেল, পিঠটা কিছুতে পুরো ভিজে গেল। কাতরে হাত দিয়ে দেখলাম আমার গলাটা ঝুলে পড়েছে প্রায় শরীর থেকে আলাদা হয়ে। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে গেল, সব যেন কেমন কালো। হিরু গলা ফাটিয়ে চিৎকার করছিল, আর কালচে কিছু ঝরে পড়ছিল আমার শরীর বেয়ে। ঠিক ঠিক যেমন এখন ঝরে পড়ছে। দেখ, কে যেন বাতিটা তুলে ধরলো উপর দিকে, আর সেই আলো দেখলাম মামিমার মাথাটা হেলে পড়েছে এক পাশে। ঘাড়ের কাছটা হাঁ হয়ে রয়েছে, আর কালচে রক্তে ভেসে যাচ্ছে ছাপা শাড়িটা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চ্যাটচ্যাটে কালো রক্ত। ছিটকে পিছনে সরে গেলাম আমি, কিন্তু পাটা পিছলে গেল সাথে সাথে মেঝে। পিড়িটা উল্টে পড়ে গেলাম আমি। আহ! পায়ের শব্দটা ঠিক দরজার বাইরে চলে এসেছে। মিম্মাকে আর দেখতে পাচ্ছি না, পুরোটাই একটা বিশাল কালো ছায়া। বাতিটা মাটিতে পড়ে দপ করে নিভে গেল, আর শুনতে পেলাম মিম্মার আর্তনাদ।
নিতে এসেছে আমার তুই যাবি আমার সঙ্গে যাবি হিরুকে ছাড়া তোর মামা কি করে থাকবে কিন্তু আমি কি থাকবো বল তুই চল আমার সঙ্গে চল একটা কালচে ছায়াময় শাখা পলা পড়া হাত এগিয়ে এলো আমার দিকে, আর আমি দুহাত দিয়ে নিজের মুখ থেকে চিৎকার করে বললাম, না। মুখে জলের ছিটে পড়ায় চোখ খুলতে বাধ্য হলাম। চোখ খুলে দেখলাম বাবা মার চিন্তিত মুখ ঝুঁকে পড়েছে আমার মুখের উপর। ডাক্তার জেঠু কলকাতা থেকে এসেছে কেন? মাই প্রথম আমাকে জড়িয়ে ধরল। বাবা বলল, দুদিন পরে চোখ খুললি বাবা, কি হয়েছিল তোর? দিদা, বাবা, ছোট মামি সবাই কাঁদছিল। আমি নাকি দুদিন ধরে ধুম জ্বরে অজ্ঞান। আমি কিন্তু চারদিকে মিম্মাকে খুঁজছিলাম। জানলার বাইরে দিয়ে উঠোনের দিকে চোখ পড়ল একটা উঁচু সাদা কাপড় ঢাকা টেবিলে বড় মামিমার ছবি, তাতে রজনীগন্ধার মালা ঝুলছে। সামনে বসে মায়ের ছবির দিকে অবাক নয়নে তাকিয়ে আছে একা হিরু। এরকম অসংখ্য রোমাঞ্চক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।